সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করা যায় তোমরা সকলে ভালো আছো। আমরা পূর্বের ক্লাসে সি প্রোগ্রামিং শুরু করেছিলাম, অর্থাৎ সি প্রোগ্রামিং কিভাবে করতে হয় সম্পূর্ণ ডিটেলসটা আমরা দেখেছিলাম। একটা কোয়েশ্চেন তোমার কাছে দেওয়া থাকলে তোমরা কিভাবে সেটা সমাধান করবা সেটা নিয়ে আমরা কিন্তু পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই ধারাবাহিকে আমরা আরেক কিছু তথ্য অ্যাড করব, যেখানে আমরা দেখব যে কিভাবে আমাদেরকে অন্যান্য কোয়েশ্চেন দেওয়া থাকলে আমরা সেটার অ্যান্সার করব। ঠিক আছে, আশা করা যায় তোমরা সকলে ভালো আছো এবং তোমরা যারা এই বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছো তোমরা একটু জানাবা আমাকে যে তোমরা সকলে স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, তোমরা সকলে একটু আমাকে জানাবা যে তোমরা সকলে শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, আমরা আজকে আবার দেখব যে প্রোগ্রামিং এর মধ্যে যে বাকি প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হয় সেগুলো আমরা আলোচনা করবো। আমরা পূর্বের ক্লাসে কিন্তু বলেছিলাম যে ফ্লো চার্ট অ্যালগরিদম করার পরে আমরা কিন্তু সি প্রোগ্রাম শুরু করেছিলাম। সি প্রোগ্রাম আমরা পূর্বের ক্লাসে কিছু তথ্য যদি আমরা আলোচনা করি, তো সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে হ্যাশট্যাগ দ্বারা কিন্তু হেডার ফাইল নির্দেশ করা হয়। তোমাদের হয়তো মনে আছে আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম যে হ্যাশট্যাগ দ্বারা কি করা হয়, হেডার ফাইল নির্দেশ করা হয় এবং এর সাথে লেখা হয়তো ইনক্লুড stdio.h। এর অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল, এবং এর সাথে আমরা আরো অ্যাড করতাম কোনীয় এবং ম্যাথ, কিন্তু আমরা অ্যাড করতাম, তাই না? এবং বলেছিলাম যে তোমাকে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু সেই তথ্যগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্যবহৃত হবে, তাই না? আচ্ছা, তোমরা যারা একটু জয়েন করেছো তোমরা একটু আজকের ক্লাসটা একটু শেয়ার দিবা তোমাদের ফ্রেন্ডদের সাথে, যাতে তারাও আজকের ক্লাসটি করতে পারে। ঠিক আছে, তো আজকে আমরা সেই অনুসারে আজকে আমরা করব ফ্লো চার্ট এবং অ্যালগরিদম। আমরা পূর্বের ক্লাসে যেহেতু করে ফেলেছি, আজকে আমরা সি প্রোগ্রাম শুরু করছি এবং সি প্রোগ্রাম করার সময় তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে। ঠিক আছে, সেই প্রশ্নগুলো আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমরা একটু তোমাদের ব্যাচদের সাথে বা তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করবা যে কিভাবে আমরা সি প্রোগ্রামিংটা করবো, সেটা কিন্তু সম্পূর্ণ আমরা স্টেপ বাই স্টেপ ক্লাসের মধ্যে কিন্তু আলোচনা করব। তোমরা একটু আমাদের ক্লাসগুলো আজকের ক্লাসটি শেয়ার দিও। ঠিক আছে, আচ্ছা, আশা করা যায় তোমরা সকলে শুনতে পাচ্ছ। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা যেহেতু বলেছিলাম যে পূর্বের ক্লাসে যে আমরা ফ্লো চার্ট অ্যালগরিদম সম্পর্কে আলোচনা করার পর আমরা সি প্রোগ্রামের দিকে যাব। তো সি প্রোগ্রামে আসার সময় আমরা বলেছিলাম যে সি প্রোগ্রাম করতে গেলে আপনাকে যদি ইনপুটের মান কিরকম আছে সেটা কিন্তু আলোচনা করতে হবে। অর্থাৎ যদি আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করতাম তাহলে আমরা লিখতাম আইএনটি, আর যদি আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করতাম তাহলে আমরা কি লিখতাম, ফ্লোর। ঠিক আছে না? এবং বলেছিলাম যে যতগুলো ক্ষেত্রফল আমরা নির্ণয় করব সবগুলোতে আমরা কি করব, আমরা ফ্লোট নিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা পূর্বের ক্লাসে করেছিলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম করেছিলাম। আজকে সেই তথ্য অনুসারে আমরা আজকে করব যে একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমাদের নির্ণয় করতে বলে তাহলে সেইটার ক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সারটা করব। তাই আমি প্রথমে লিখে দিই যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম। আচ্ছা, ত্রিভুজের সূত্র কি আছে? ত্রিভুজের সূত্র কিন্তু আমরা ফ্লোচার্ট অ্যালগরিদম করার সময় আমরা বলেছিলাম যে ত্রিভুজের সূত্র হচ্ছে আমাদের হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, তো এখন দেখো এটার অ্যান্সার করার জন্য আমরা জানি যে ক্ষেত্রফল আমাদেরকে লাগবে। এখন ক্ষেত্রফল করার জন্য আমাকে প্রথমে কম্পিউটারের মধ্যে একটা জায়গা দেখাই দিতে হবে, তাই না? তো আমি লিখলাম হ্যাশট্যাগ দিয়ে লিখবো আমরা ইনক্লুড stdio.h, অর্থাৎ আমার প্রোগ্রামটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইলের অন্তর্ভুক্ত থাকবে। এরপর প্রত্যেকটা প্রোগ্রামে একটা মেইন ফাংশন হয় যার থেকে কম্পিউটার বুঝতে পারে যে তাকে এরপর থেকে কাজ করার প্রয়োজন। দেখো আমরা লিখছি মেইন দেওয়ার পরে কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট চালু হয়ে যাবে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের পরে যতগুলো তথ্য আছে সবগুলো কম্পিউটার কম্পাইল করবে, তাই না? এখন দেখো তুমি যে এখানে কাজ করবা তোমাকে একটু ভগ্নাংশ মান লাগবে না? তো আমি লিখলাম ফ্লোর বি এইচ এরিয়া। আচ্ছা, বিএইচ কেন নিলাম? বিতে বেস এসতে হাইট ধরেছি, জরুরি না যে বিএইচ ধরতে হবে তোমাকে, কিন্তু তুমি যে কোনো মান ধরতে পারবা। আমি এখানে বি আর এইচ ধরেছি এবং ক্ষেত্রফলকে আমি এরিয়ার দ্বারা প্রকাশ করেছি এখানে। এখন তুমি দেখো যে আমার বি এর মানও কিন্তু জানা নাই, এইচ এর মানও কিন্তু জানা নাই। বি এবং এইচ উভয়ের মান কিন্তু আমাদের কাছে জানা নেই। যেহেতু মানটা আমার কাছে জানা নেই সেজন্য আমরা কি করব, প্রিন্টএফ স্ক্যানএফ করব। তো আমি লিখলাম প্রিন্টএফ এর মধ্যে আমরা কি লিখি, যা যা উদ্দীপকে দেখাবে সেটাই আমরা প্রিন্টএফ এর মধ্যে লিখি।
তাই না? আমি চাইলে দুটির মান একসঙ্গেও নিতে পারি, পূর্বের ক্লাসে দেখেছিলাম আমরা আলাদা আলাদা নিয়েছিলাম, তাই না? আজকে আমরা দুটির মান একসঙ্গে নিব। তো আমরা লিখলাম প্রিন্টএফ, প্রিন্টএফ এর পর ব্র্যাকেটে আমি লিখে দিলাম এন্টার দ্য ভ্যালু, এন্টার the value of b, h। তুমি চাইলে লিখতে পারতো enter the value। আচ্ছা, এখানে কিন্তু আমি ক্লোন দিয়েছি, এরকম জিনিসটা অ্যাপোস্ট্রফি দিয়েছি, এটা না দিলেও কিন্তু চলে। এখন ভাই আপনি কেন দিচ্ছেন? তো আমি দিচ্ছি এটা জাস্ট একটু সুন্দর দেখাবে, এই জন্য আমি এখানে লিখছি, বাট জরুরি না, ঠিক আছে? জরুরি না যে তোমাকেও দিতে হবে, তুমি চাইলে দিবা, না দিলে নাই। প্রিন্টএফে তোমার ইখতিয়ার রয়েছে, তোমাকে যেটা ভালো লাগে তুমি সেটা লিখতে পারবে, অর্থাৎ যেভাবে তোমার খাতাটা সুন্দর হবে আর কি, ঠিক আছে? আর সুন্দর বলতে যে তোমাকে এটা না যে তুমি একটু ডিজাইন করে দিবা, এটা লাল কালি দিয়ে লিখবা, একটা সবুজ কালি দিয়ে, একটা হলুদ কালি দিয়ে লিখবা, ঠিক আছে না? মাল্টিপল রং কিন্তু এখানে ইউজ করা যাবে না, ঠিক আছে? তো আমি এখানে লিখলাম এন্টার দ্য ভ্যালু অফ বি, লেখার পর আমি স্ক্যানএফ করব, স্ক্যানএফ। আচ্ছা, প্রিন্টএফ এবং স্ক্যানএফ কার অন্তর্ভুক্ত আছে? আমরা জানি প্রিন্টএফ এবং স্ক্যানএফ stdio.h এর অন্তর্ভুক্ত আছে। আমি প্রিন্টএফ স্ক্যানএফ করার সময় আমি বি এবং এইচ এর মান গ্রহণ করব। তো আমরা জানি আমাকে কি লিখতে হবে? পার্সেন্টেজ এফ, যেহেতু আমি দুইটার মান একসঙ্গে নিচ্ছি, তো দুইবার আমি পার্সেন্টেজ এফ লিখব। যদি আমার তিনটি ইনপুট থাকতো আমি কি করতাম? তিনবার পার্সেন্টেজ এফ লিখতাম। এবং যেগুলো আমি ইনপুট হিসেবে গ্রহণ করছি তাদের পূর্বে আমাকে এন্ড পার্সেন্ট দিতে হবে, এন্ড পার্সেন্ট বি কমা দিয়ে এন্ড পার্সেন্ট এইচ লিখতে হবে, ঠিক আছে? এবং লাইনের সমাপ্তির জন্য আমরা জানতাম যে আমাদেরকে সেমিকোলন দিতে হয়, ঠিক আছে? এতটুকু আশা করা যায় তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপরে আমি বি এইচ এর কাজ করে ফেলেছি, এখন আমাকে সূত্র লিখতে হবে না। সূত্র কি ছিল আমাদের? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমি লিখলাম এরিয়া, যেহেতু আমি আউটপুটটাকে এরিয়ার মধ্যে রেখেছিলাম, এরিয়া 0.5 ইন্টু বি ইন্টু এইচ, ঠিক আছে? এবার সম্পূর্ণ মানটা কার মধ্যে জমা হচ্ছে? এরিয়ার মধ্যে জমা হয়ে যাচ্ছে। এখন আমি যদি এরিয়ার মানটা প্রিন্ট করি তাহলে আমাদের ফলাফলটা প্রিন্ট হয়ে যাবে না। তাহলে আমি এরিয়ার মানটা প্রিন্ট করার জন্য কি করব? প্রিন্টএফ ব্যবহার করব। প্রিন্টএফ পার্সেন্টেজ এফ কমা দিয়ে লিখে দিব এরিয়া। তুমি লক্ষ্য করে দেখবা আমরা যখন ইনপুটের মানটা নিচ্ছি তখন কিন্তু এন্ড পার্সেন্ট দিচ্ছি, আউটপুট প্রকাশ করার সময় আমরা কিন্তু এন্ড পার্সেন্ট দিচ্ছি না। তাহলে আমার সম্পূর্ণ মানটা কার মধ্যে চলে আসলো? এরিয়ার মধ্যে চলে আসলো। এখন আমি যদি এরিয়া প্রিন্ট করে দিয়েছি তো আমার এরিয়ার মানটা চলে আসলো, প্রিন্ট হয়ে গেল। এখন আমাদের প্রোগ্রামটা থামাতে হবে, থামানোর জন্য আমি কি করব? আমরা লিখব রিটার্ন 0 এবং সর্বশেষে আমরা গেট ক্যারেক্টার লিখব। আশা করা যায় তোমরা সকলে এতটুকু তথ্যটা বুঝতে পেরেছো। তোমরা যারা একটু আমাদের ক্লাসে আছো তোমরা একটু ক্লাসটা শেয়ার দিবা, ঠিক আছে? যাতে আমাদের সকল ফ্রেন্ডগুলো আজকের ক্লাসটি দেখতে পারে, ঠিক আছে? আচ্ছা, আশা করা যায় যে আমরা এতটুকু তথ্যটা বুঝতে পেরেছি। তোমরা একটু জানাবা যে তোমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা আজকের ক্লাসটি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তা আমরা এই তথ্যগুলো বুঝতে পেরেছি। এখন দেখো তোমাকে প্রশ্ন যদি করে যে একটি ত্রিভুজ ক্ষেত্রফল যদি সাধারণত বলে দেয় তাহলে আমরা ত্রিভুজের সূত্র কিন্তু এইভাবে করে আমরা বের করতে পারবো। কিন্তু যখনই আমাকে দেখো আমাদের সাধারণত যদি এরকম ত্রিভুজ দেওয়া থাকে এটার অ্যান্সার হবে আমাদের হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। কিন্তু এখানে যদি কিছুটা পরিবর্তন করে দেয়, কেমন পরিবর্তন? মনে করো তোমাকে এরকম ত্রিভুজ দিয়ে দিল, অথবা বলে দিল যে একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অথবা এক্স ওয়াই জেড বলে দিল, অথবা 3টে ডট দিয়ে দিতে পারে, ঠিক আছে? যদি এই ধরনের দেওয়া থাকে তাহলে আমাদেরকে অর্ধ পরিসীমার অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবো। আমরা কি করবো? আমরা অর্ধ পরিসীমার অ্যান্সার করবো। অর্ধ পরিসীমার যখন আমরা অ্যান্সার করবো সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমরা এখানে এস এর কাজ করতে হবে আমাদেরকে, ঠিক আছে? এখন এস এর কাজ করতে গিয়ে আমরা এই জিনিসটা জাস্ট মুছে দেই এবং আমরা আরেকটা তথ্য লিখি, এটা আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে? আমরা আশা করা যায় বুঝতে পেরেছি। যখন আমাকে এরকম দেওয়া থাকবে তখন আমরা কি করবো? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা করবো, অন্যথায় আমরা এই জিনিসটা অ্যান্সার করবো, ঠিক আছে? এখন আমরা করব, মনে করো যদি তোমাকে প্রশ্ন করলো একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে? মনে করো একটি ত্রিভুজের, আচ্ছা আমি পুরোটাই মুছেই দেই, আবার থেকে করব। একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে? 3 বাহু যদি উল্লেখ করে দেয়, উল্লেখ করলো 3 বাহু, ঠিক আছে? 3 বাহু যদি উল্লেখ করে দেয় তো সেক্ষেত্রে আমাদেরকে রুট আবার ব্যবহার করতে হবে। এবং আমি পূর্বের ক্লাসেই বলেছিলাম যদি তোমাকে রুট আবার ব্যবহার করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে এস রুট আবার কি বলা হয়? এসকিউআরটি,
ফ্লো চার্টের সময় কিন্তু আমরা উল্লেখ করেছিলাম রুট ওভারে কি বলা হয়, এসকিউআরটি বলা হয়, এবং রুট ওভারের জন্য আমাদের কি math.h হেডার ফাইলটি ব্যবহার করতে হয়। ঠিক আছে, এখন দেখো এটার প্রোগ্রাম কিভাবে হবে। আমি তাহলে এখানে ম্যাথ এবং কোণে দুটাই অ্যাড করে তোমাদেরকে দেখাই যে ম্যাথ এবং কোণে দুটাই অ্যাড করলে কিভাবে দেখাবে। ইনক্লুড কোণীয় ডট এইচ, ম্যাথ অ্যাড করব ইনক্লুড ম্যাথ ডট এইচ, তারপর লিখবো মেইন। মেইন লেখার পর কিন্তু আমি সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে দেব। এখন সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর তোমাকে খেয়াল রাখতে হবে কি কি লাগবে তোমাকে। আমি নরমালি লিখলাম ফ্লোর এ বি সি এস এরিয়া, এই কয়েকটি তথ্য আমাকে লাগবে। এস বি সি হচ্ছে আমাদের ইনপুট, এস হচ্ছে আমাদের অর্ধপরিসীমার মানটা নির্ণয় করব, এবং এরিয়াতে আমরা আউটপুটটা রাখবো। ঠিক আছে, এখন এবিসি এর তো মান জানা নেই, তাহলে আমরা কি করব, প্রিন্টএফ এবং স্ক্যানএফ করব। প্রিন্টএফ এ যা ইচ্ছে সেটা লিখতে পারবো। এন্টার দি ভ্যালু অফ এ বি সি, তুমি চাইলে এখানে এন্টার দ্য ভ্যালু লিখেও ছেড়ে দিতে পারতাম। এখন এন্টার দ্য ভ্যালু অফ এবিসি লিখে দিয়েছি। এরপর আমাকে কি করতে হবে, স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুটের মানটা নিতে হবে। আমি স্ক্যানএফ এর মাধ্যমে মান নিলাম। আচ্ছা, স্ক্যানএফ এর কাজ কি, কিবোর্ড থেকে ইনপুটের মানটা গ্রহণ করা। ঠিক আছে, স্ক্যানএফ এর কাজ হচ্ছে কিবোর্ড থেকে ইনপুটের মানটা গ্রহণ করা। আমি লিখলাম স্ক্যানএফ পার্সেন্টেজ এফ, কয়টা লিখবো, 3টা। আচ্ছা, এর মাঝে কোনো প্রকার ডট বা কমা এগুলা কিন্তু আসবে না, এটা খেয়াল রাখতে হবে তোমাকে। এর মাঝে কোনো প্রকার ডট বা কমা আসবে না। তাহলে আমি লিখলাম স্ক্যানএফ লেখার পর 3 বার এন্ড% দিয়ে এ, এন্ড% দিয়ে বি, এন্ড% দিয়ে সি লিখে দিই। খেয়াল রাখতে হবে এখানে এন্ড% সময় কিন্তু কমা আসবে। ঠিক আছে, তারপর সেমিকোলন, সেমিকোলন দ্বারা কিন্তু লাইনের সমাপ্তি বোঝানো হয়, এটা কিন্তু আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, এখন দেখো যে এই জিনিসটা করার পর আমার সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্র কি ছিল, লিখলাম S ইকুয়াল A প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, দেখো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু 2 আসবে, এবং যখন আমরা গড় করব তখন কিন্তু আমাদের 3 দিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। ম্যাক্সিমাম অনেক সময় এমন দেখা যায় যে আমাদের অনেকগুলো স্টুডেন্ট বলে না এখানে 3 হবে। কেন হবে, কারণ সে যে পড়েছিল গড় নির্ণয় করার সময় 3টি সংখ্যার গড় নির্ণয় করলে আমাদের 3 আসে। ঠিক আছে না, এই জন্য এখানে অনেকে 3 দিয়ে থাকে, কিন্তু এখানে 3 হবে না। ত্রিভুজ যখন করবো আমরা কি করব, তখন 2 দিব। এই জিনিসটা আমরা খেয়াল করবো। ঠিক আছে, এখন আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা কি ছিল আমাদের, এরিয়া ইকুয়াল রুট ওভারকে আমরা কি লিখতাম, এস কিউ আর টি ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি। তাহলে আমরা সম্পূর্ণ মানটা কার মধ্যে চলে আসলো, এরিয়ার মধ্যে চলে আসছে। এখন কেউ যদি এরিয়ার মানটা প্রিন্ট করে তাহলে তার কিন্তু সম্পূর্ণ মানটা প্রিন্ট হয়ে যাবে, তাই না? তাহলে আমি প্রিন্ট করব এখানে প্রিন্টএফ পার্সেন্টেজ এফ, আমি এখানে এরিয়া লিখে দিলাম। তারপর যেহেতু এখানে আমি কোণীয় বা ম্যাথ ব্যবহার করেছি, তাহলে আমি কি রিটার্ন 0 দিব শেষের দিকে? না, রিটার্ন 0 আসবে না। সেক্ষেত্রে আমাকে লিখতে হবে গেট ক্যারেক্টার। এই জিনিসটা দিনাজপুর বোর্ড 2025 এর মধ্যে আসছিল যে কোণীয় গেট ক্যারেক্টার কোন হেডার ফাইলের অন্তর্ভুক্ত, এটা মাথায় রাখতে হবে। গেট ক্যারেক্টার আমাদের কোণীয় ডট এইচ হেডার ফাইলের অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, দেখো এখানে খালি এতটুকু জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, এবং অর্ধপরিসীমা আমরা লিখলে এখানে আমরা লিখবো এরিয়া ইকুয়াল রুট ওভারকে আমরা লিখবো এসকিউআরটি। তাহলে দেখো তোমাকে প্রশ্ন কিন্তু করতে পারে এমসিকিউতে যে ত্রিভুজের জন্য কোন সূত্রটি প্রযোজ্য। তো আমরা লিখবো এরিয়া ইকুয়াল এসকিউআরটি এস ইনটু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন দেখো এটা আমরা কি করলাম, এটা কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম। এর আগেও কিন্তু আমরা ত্রিভুজ করেছিলাম, এখনো কিন্তু ত্রিভুজ করেছি। 3 বাহুর ক্ষেত্রে এইরকম অ্যান্সার হবে। আর যদি তোমাকে যদি সাধারণত বলে দেয় যে এরকম যদি ত্রিভুজ দেওয়া থাকে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে,
তাহলে আমাদের কি হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আর যদি আমাদেরকে যদি এইভাবে অ্যান্সার করে দেয় ত্রিভুজটা, তাহলে আমরা এই অ্যান্সারটা করব। ঠিক আছে, আশা করা যায় আমরা এই জিনিসটা সহজে বুঝতে পারছি। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলেছি। এখন কেউ যদি বলে যে স্যার বৃত্ত যদি করতে চাই, বৃত্তের সূত্র কি আছে পাই আর স্কয়ার, তাই না? তাহলে আমরা যদি বৃত্ত ক্ষেত্রের তথ্য যদি নির্ণয় করতে চাই, তাহলে তোমরা একটু দেখবে যে আমরা কিভাবে বৃত্তের জন্য আমরা অ্যান্সারটা করব। ঠিক আছে, তো আমরা এখানে অতিরিক্ত হেডার ফাইলগুলোকে আমরা মুছে দেই। আমার এবার ত্রিভুজের জায়গায় চলে আসবে এবার বৃত্ত। ঠিক আছে, তো আমি যদি এখানে লিখি বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম, তাহলে বৃত্ত ক্ষেত্রের জন্য যদি আমি নির্ণয় করি তাহলে আমাকে কি করতে হবে দেখো। তো আমাকে সাধারণত মেইন ফাংশন তো আসবেই, কারণ মেইন ফাংশনের পর থেকে কিন্তু কম্পিউটার কম্পাইল করবে, তাই না? মেইন ফাংশন লিখলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন বৃত্তের জন্য তো আমাকে লাগবে ফ্লোট, ফ্লোট লিখলাম, তারপরে আমি লিখবো আর এবং কমা দিয়ে লিখে দিলাম এরিয়া। আমি কিন্তু পূর্বের ক্লাসেই তোমাদেরকে বলেছিলাম যখনই আমরা ক্ষেত্রফল নির্ণয় করব সেক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে পাই তো প্রতীক, প্রতীকের কিন্তু আমরা সি প্রোগ্রামের ক্ষেত্রে প্রতীক কিন্তু ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করব, সেখানে প্রতীকের মানটা বসাবো। অর্থাৎ পায়ের মান কি ছিল আমাদের 3.1416। তাহলে দেখো আমি যদি এখানে লিখি আর এর জন্য আমাকে প্রিন্টএফ স্ক্যানএফ করতে হবে। আচ্ছা, তোমরা অনেক জায়গায় দেখতে পারবা যে প্রিন্টএফ করা নাই, ডাইরেক্ট স্ক্যানএফ এ চলে আসছে। আমি লিখলাম প্রিন্টএফ। আচ্ছা, প্রিন্টএফ না করলে কি অ্যান্সার হবে না? অবশ্যই হবে। মনে করো আমি প্রিন্টএফ দেখবো না, আমি ডিসপ্লেতে কিছু দেখবো না, আমি সরাসরি ইনপুটের মানটা প্রদান করব, সেভাবেও কিন্তু করা যায়। ঠিক আছে, এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। প্রিন্টএফ এন্টার দি ভ্যালু অফ আর, আর এর মান গ্রহণ করলাম। এখন আমি স্ক্যানএফ করব। আচ্ছা, আমরা কি বললাম প্রিন্টএফ এবং স্ক্যানএফ কার অন্তর্ভুক্ত আছে? প্রিন্টএফ এবং স্ক্যানএফ stdio.h এই হেডার ফাইলের অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, তো এখন দেখো আমি এখানে লিখলাম পার্সেন্টেজ f দিয়ে লিখে দিলাম এন্ড পার্সেন্ট দিয়ে লিখে দিলাম আর। তাহলে আমি আর এর মান কম্পিউটারে গ্রহণ করছি। এখন আমাকে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তো আমি সূত্র লিখব এরিয়া ইকুয়াল 3.1416 আর ইনটু আর। এই যে দেখো আমি ক্ষেত্রফলটা নির্ণয় করেছি। এখন আমার এখানে এরিয়ার মানটা প্রিন্ট করলে সম্পূর্ণ মানটা কিন্তু আমাদের প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমি প্রিন্ট করলাম প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ কমা দিয়ে লিখে দিলাম এরিয়া, তারপর আমি লিখে দিলাম রিটার্ন 0। দেখো একটু আগে কিন্তু আমরা এখানে লিখছিলাম গেট ক্যারেক্টার, রিটার্ন 0 কেন আসলো? কারণ আমরা শুধুমাত্র এই উপরে স্টুডিওটা ব্যবহার করেছি। আশা করি যে তোমরা সকলে এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো বৃত্তের জন্য এই সূত্রটা আমাদের এখানে এতটুকু খেয়াল রাখলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি কেউ আমাকে বলে যে আমরা পূর্বের ক্লাসে করেছিলাম ফারেনহাইটের মান দেওয়া আছে সেন্টিগ্রেডে নির্ণয় করতে, তো তুমি সেই ফারেনহাইট সেন্টিগ্রেডও করতে পারবা। অথবা যদি বলে সেন্টিগ্রেডের মান দেওয়া আছে বা সেলসিয়াসের মান দেওয়া আছে, ফারেনহাইটে নির্ণয় করা, সেটাও আমরা আশা করা যায় করতে পারবো। চলো আমরা সেই জিনিসটা দেখবো যে ফারেনহাইট এবং সেন্টিগ্রেড কিভাবে করতে হবে। আসলে আমরা যে বর্তমানে যে সি প্রোগ্রামগুলো করছি সেগুলো হচ্ছে কিন্তু সিম্পল প্রোগ্রাম। ঠিক আছে, সিম্পল প্রোগ্রাম কেন? এখানে জাস্ট তুমি সূত্রটা মনে রাখলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু এর পরবর্তী ক্লাসগুলোতে যেগুলো আসবে সেগুলো হবে আমাদের কিন্তু কন্ডিশনাল ফ্লোচার্ট। ঠিক আছে না? এবং তারপরে আমরা করব লুপ ফ্লোচার্ট বা ফ্লোচার্টে যে তথ্যগুলো পড়েছিল সেই প্রোগ্রামগুলোর মধ্যে আমরা পড়বো। কন্ডিশনাল যদি আমরা সি প্রোগ্রামগুলো করতে চাই তো এরপরে তথ্যগুলো আমরা পরের ক্লাস থেকে সেটা কিন্তু পাবো। তো আপাতত আমরা যেহেতু করছি যে এখন আমি বললাম যে সেন্টিগ্রেড তাপমাত্রা বা সেলসিয়াস তাপমাত্রা মান দেওয়া আছে, ফারেনহাইটে নির্ণয় করতে বলছি, সেক্ষেত্রে আমরা কি করব? কার মান দেওয়া আছে? এফ এর মান দেওয়া আছে, অর্থাৎ ফারেনহাইটের মান দেওয়া আছে। আছে
এবং সি তে নির্ণয় করতে বলছে তোমাকে, হ্যাঁ সেলসিয়াসে নির্ণয় করতে বলছে, তখন আমরা কি করব দেখো। তখন তোমাকে জাস্ট খেয়াল রাখতে হবে যে আমার নিচে তথ্যগুলো তো এগুলো আসবে না। আচ্ছা, যার মান দেওয়া আছে সেটা কিন্তু ইনপুট হয়। আমি কিন্তু ফ্লোচার্ট করার সময় বলেছিলাম যার মান দেওয়া আছে সেটা কি হবে, আমাদের ইনপুট হবে। তো আমি যেহেতু ফারেনহাইটের মান দেওয়া আছে, তো আমি এখানে ইনপুট লিখে দিলাম এবং সিটা নিয়েছি আউটপুটের জন্য। তো আমি এন্টার দ্য ভ্যালু অফ, আমরা কি লিখবো, এফ, যেহেতু আমি এফ এর মানটা নিচ্ছি। এবং এখানে তাহলে কি চলে আসবে, এফ চলে আসবে। আর কি নির্ণয় করতে বলছে তোমাকে, সেলসিয়াস নির্ণয় করতে বলছে। তো আমি এখানে লিখবো সি ইকুয়াল এফ মাইনাস 32 ইন্টু 5 ডিভাইডেড বাই 9। এই সূত্রটা তোমাকে খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু ফ্লো চার্টে এই সূত্রটা বলেছিলাম। এবং দেখো, আমি যদি এখানে সি এর মানটা প্রিন্ট করি, অর্থাৎ আমি যদি প্রিন্টএফ লিখি পার্সেন্টেজ এফ কমা দিয়ে লিখে দিলাম সি এবং রিটার্ন। দেখো, এতটুকু করলেই কিন্তু আমাদের এই অ্যান্সারটা হয়ে যাবে। আশা করা যায় তোমরা সকলে এই জিনিসটা বুঝতে পারছো। এখন ঠিক একই ভাবে এর অপোজিটটা করা যায়, অর্থাৎ সেলসিয়াস এর মান দেওয়া আছে, ফারেনহাইটে যদি কেউ নির্ণয় করতে চায়, তখন কিন্তু আমরা একই ভাবে এটার অ্যান্সার কিন্তু করতে পারবো। চলো আমরা সেটাও দেখে নিই। এখানে জাস্ট তোমার খালি সূত্রটা মনে রাখতে হবে, যে সূত্রটা মনে রাখলে এই মানটা এখানে প্রিন্ট করবো, অ্যান্সারটা কিন্তু শেষ। এখন যদি আমাকে বলে যে সেলসিয়াস এর মান দেওয়া আছে, ঠিক আছে, এফ এর জায়গায় কি বলছে, সেলসিয়াস এর মান বলছে, এখানে সি এর মান বলছে, আর এফ এর মান নির্ণয় করতে বলছে তোমাকে, তখন তুমি কি করবা, সূত্রটা চেঞ্জ হবে, আমাদের ইনপুটের তথ্যটা চেঞ্জ হবে। তখন আমাকে এখানে কি লাগবে, এখানে আমাকে লাগবে সি, আর আমরা নির্ণয় করব কি, তখন এখানে কিন্তু আমরা সি লিখবো। আর এই সূত্রটা যখন আমাদের চেঞ্জ হয়ে মানটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা কি লিখবো দেখো তো। এখানে আমাদের সূত্রটা বলেন তো আপনারা, কি লিখবো আমরা এখানে সূত্রটা, এফ ইকুয়াল 9 ইন্টু সি divided by 5 plus 32। সূত্রটা মুখস্থ থাকলেই অ্যান্সারটা হয়ে যাবে। তখন আমরা কি করব, এখানে এফ প্রিন্ট করব। আশা করা যায় আমরা সকলে এতটুকু বুঝতে পেরেছি। এতটুকু করতে পারলেই তোমাদের কিন্তু অ্যান্সারটা এটা হয়ে যাবে, ঠিক আছে। এই প্রোগ্রামগুলো কিন্তু বেশি কঠিন না, খুব সামান্য একটু করলেই কিন্তু আমাদের সহজে কিন্তু এটার অ্যান্সার কিন্তু হয়ে যায়। তো তোমরা যদি এই প্রোগ্রামিং নিয়ে যদি তোমাদের যদি ভয় থেকে থাকে, তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করবা, তোমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। এবং এগুলো শেষ করার পর আমরা কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু আমরা সৃজনশীলগুলোও কিন্তু প্র্যাকটিস করবো, ঠিক আছে। অর্থাৎ কিভাবে প্রশ্ন দেওয়া থাকবে তোমার কাছে, তোমাকে অ্যান্সার কিভাবে করতে হবে, সবগুলো তথ্য কিন্তু আমরা আলোচনা করবো, ঠিক আছে। তো এই অধ্যায়ে তোমাদেরকে ভয় করার কোনো দরকার নেই, আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্য কিন্তু আলোচনা করবো, ঠিক আছে। আর যদি তোমরা ভয় করো, তাহলে কিন্তু তোমাদের জন্য তো অনেক সামনে তথ্য রয়েছে, যেটা ভয়ের কারণে কিন্তু মানুষ অনেক কিছুই করতে পারে না, ঠিক আছে। তো ভয় করা যাবে না। চ্যাপ্টার 5 অনেক ইজি আছে, খালি একটু যদি পরিশ্রম তুমি করো, ঠিক আছে। প্রতি বছর এখানে কিন্তু বোর্ডে এই অধ্যায় থেকে কিন্তু 2টি করে সৃজনশীল আসে, তাই তুমি যদি একটু চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি 2টি সৃজনশীল অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। ডিপেন্ড তোমার উপরে আছে যে তুমি একটু চেষ্টা করবা কি করবা না, ঠিক আছে। তোমার একটু চেষ্টার কারণে হয়তো তোমার রেজাল্টটা খুব ভালো আসতে পারে। তো আশা করা যায় আমরা সকলে এতটুকু বুঝতে পেরেছি। তো আমরা এই তথ্যের উপরে আমাদের সিম্পল যে প্রোগ্রাম যেগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের এখানে সমাপ্তি হচ্ছে। এর পরবর্তী ক্লাস, অর্থাৎ সোমবারে যে ক্লাসটা পাবা, সেখানে আমরা কিন্তু সিদ্ধান্ত প্রতীক নিয়ে যতগুলো কাজ ছিল, অর্থাৎ কন্ডিশনাল প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। তো কন্ডিশনাল প্রোগ্রাম নিয়ে কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, তো তোমরা আমাদের সেই কোয়েশ্চেনগুলো একটু জানাবা, যাতে আমরা তোমাদের জন্য একটু সহজে কিন্তু এইগুলো অ্যান্সার করতে পারি। আশা করি সকলে ভালো আছো, সুস্থ থাকো, এবং ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।